প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন ৩৮তম পর্ব। সেনা পরিষদ একটি বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত করার সিদ্ধান্ত নেয়। বাকশাল কায়েমের ফলে দেশ এক চরম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর সব কটাই তখন নিষিদ্ধ এবং রাজনৈতিক তৎপরতাকে বলপূর্বক আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়েছিল বাকশাল সরকার। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেশের নতুন পরিস্থিতি নিয়ে মত বিনিময় করতে লাগলাম। জাতীয় অবস্থার পর্যালোচনা করে সবাই একমত হলাম, একদলীয় নিষ্পেষণের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে মুক্ত করতে হবে। বাকশালের শিকড় বাংলার মাটিতে পতিত হওয়ার আগেই উপড়ে ফেলতে হবে। একনায়কত্বের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণকে মুক্ত করার সাথে সাথে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। কিন্তু এই রাজনৈতিক দায়িত্ব পালন করার ন্যায়সঙ্গত অধিকার যাদের, সেই সমস্ত দেশপ্রেমিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর শক্তি ও সামর্থ্য অত্যন্ত কম। স্বৈরশাসনের স্টিম রুলারের পেছনে তাদের আরও দুর্বল করে ফেলা হচ্ছে দিন দিন। এই ক্ষেত্রে তাদের পক্ষে সরকার বদল করার কোনো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। শিকড় গেড়ে বসার আগেই একনায়কত্বের অবসান ঘটাতে হবে। রাজনৈতিক মহল থেকে অনেকেই ইঙ্গিত দিলেন, সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ জাতির এই ক্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে ইচ্ছুক হলেই সম্ভব হবে এই একনায়কত্ব ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতিকে মুক্ত করা। তাদের এই ধরনের ইঙ্গিতের যৌক্তিকতা অনুধাবন করতে পেরেছিলাম আমরা। যেখানে সাংবাদিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয়, সেখানে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য বৈপ্লবিক পদক্ষেপ অপরিহার্য হয়ে পড়ে। বৈপ্লবিক পদক্ষেপের মাধ্যমে উৎখাত করতে হয় স্বৈরাচারী সরকার। এর কোনো বিকল্প থাকে না বলেই জনগণ স্বাগত জানায় ওই ধরনের যে কোনো বৈপ্লবিক পদক্ষেপকে। স্বতঃস্ফূর্ত জনসমর্থনের পরিপ্রেক্ষিতে বিপ্লব অর্জন করে তার নৈতিক ও আইনগত বৈধতা। খন্দকার মুশতাক আওয়ামী লীগের গণতন্ত্রী মনা নেতৃবৃন্দের তরফ থেকে একই প্রকার মনোভাব প্রকাশ করে বলেছিলেন যে, জাতির বৃহত্তম স্বার্থে যে কোনো বৈপ্লবিক উদ্যোগকে অভিনন্দন জানিয়ে সর্বোচ্চভাবে সক্রিয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তিনি এবং আরও অনেকেই। মুশতাক সাহেবের এই ধরনের উক্তির পেছনে আওয়ামী লীগের একটা বড় অংশের সমর্থন ছিল। ইস্তফা দেওয়ার পর জেনারেল উসমানীর সাথে দেখা করতে গেলে বাকশাল সংক্রান্ত বিষয়ে আলাপের সময় তিনি মন্তব্য করেছিলেন, মুজিব খানকে সরাতে হবে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এইদিকে বাকশালী একনায়কত্ব স্থাপন করেও শেখ মুজিব তার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না। সিদ্ধান্ত হলো তাকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবে বাকশাল। 15ই আগস্ট 1975 সালে ঢাকা ইউনিভার্সিটিতে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার প্রচার করা হয়। উল্লেখ্য, চতুর্থ সংশোধনীর মাধ্যমে তাকে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল। সেটাতে শেখ মুজিব সন্তুষ্ট হতে পারেননি বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে আজীবন রাষ্ট্রপতি বানাবার। আরও খবর পাওয়া গেল, সমস্ত বাংলাদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত এবং বিভিন্ন শ্রেণীর জনগণের মাঝ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার বিরুদ্ধে মনোভাবাপন্ন 2 লক্ষ লোকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা গভর্নর ও তাদের অধীনস্থ রক্ষী বাহিনীর সাহায্যে ওই তালিকাভুক্ত লোকদের মেরে ফেলা হবে। এই নীল নকশা বাস্তবায়িত করে শেখ মুজিব চেয়েছিলেন বাংলাদেশের জনগণের প্রতিবাদী কণ্ঠকে আগামী কয়েক দশকের জন্য স্তব্ধ করে দিতে। এইভাবে রাজনৈতিক বিপক্ষ শক্তিকে সমূলে উৎঘাটন করার এক হীন চক্রান্ত করা হয়েছিল স্বাধীন বাংলাদেশেই। খন্দকার মুশতাক আহমেদ সম্পর্কে সেনা পরিষদের মূল্যায়ন। আমরা খন্দকার মুশতাককে 71-এর সংগ্রামকাল থেকে দেখে আসছি। তিনি ছিলেন ঘোর রুশ ভারত বিরোধী। ধর্মপ্রাণ প্রবীণ নেতা খন্দকার মুশতাক ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন। একজন সাচ্চা গণতান্ত্রিক এবং উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে তিনি দেশ বিদেশে পরিচিত ছিলেন। আলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের অনেকেই খন্দকার মুশতাকের ক্ষুরোদার বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা করে অভিমত পর্যন্ত ব্যক্ত করেছেন যে, নেতৃত্বের যোগ্যতার বিচারে খন্দকার মুশতাকের স্থান শেখ মুজিবুর রহমানেরও উপরে। তাদের এই ধরনের মনোভাব থেকে আমরা বুঝতে পেরেছিলাম খন্দকার মুশতাকের নেতৃত্বে সরকার গঠন করা হলে তারা অতি সহজেই তার নেতৃত্ব মেনে নিয়ে বিপ্লবের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাবেন। ফলে আওয়ামী বাকশালীদের বৃহৎ অংশকে শুধু যে নিউট্রালাইজ করা সম্ভব হবে তা নয়, এত করে বাকশালী যুগ সাজেশে ভারতীয় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে। আওয়ামী বাকশালী নেতাদের সমর্থন পেলে রক্ষী বাহিনীকে নিরস্ত্র করার কাজটিও সহজ হয়ে যেতে পারে। তিনি যে কেবল একজন রাজনীতিবিদ হিসেবে বিচক্ষণ ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন তা নয়,
তার পাণ্ডিত্যের গণ্ডিও ছিল বিস্তৃত। রসিক এবং মিতভাষী জনাব মুশতাকের উপস্থিত বুদ্ধি ছিল চমকপ্রদ। নীতি ও নিখাত দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন জনাব মুশতাক সেচ ও পানি সম্পদ মন্ত্রী হিসাবে। ভারতীয় পক্ষের সব চাপকে উপেক্ষা করে তিনি বাংলাদেশের স্বার্থের ব্যাপারে কোনো ছাড় না দিয়ে অটল থাকেন। ফলে তাকে খেসারত হিসাবে মন্ত্রিত্ব হারাতে হয়। শেখ মুজিব তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেন। এছাড়া পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রসমূহের ক্ষমতা বলয়ে একজন ধর্মপ্রাণ উদারপন্থী গণতন্ত্রী মনা রাজনীতিবিদ হিসেবে খন্দকার মুশতাকের একটা ইতিবাচক গ্রহণযোগ্যতাও ছিল। এই সমস্ত দেশের প্রভাবশালী নেতৃবৃন্দের অনেকের সাথেই তিনি ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই অবস্থায় খন্দকার মুশতাক আহমেদকে সরকারের রাষ্ট্রপতি বানালে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং মুসলিম বিশ্বের দেশগুলোর স্বীকৃতি ও সমর্থন আমরা সহজেই পেতে পারব। তাছাড়া রাজনৈতিক নেতৃত্বের অধীনে বেসামরিক সরকার গঠন করলে আমরা দেশ বিদেশে এটাও প্রমাণ করতে পারব যে বাংলাদেশের বৈপ্লবিক অভ্যুত্থান ঘটেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে। স্বৈর শাসন ও রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। বিস্তারিত বিশ্লেষণের পরেই খন্দকার মুশতাক আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈপ্লবিক অভ্যুত্থানের পরিকল্পনা। সেনা পরিষদকে অনেক জটিল বিষয়ে চিন্তাভাবনা করতে হয়েছিল। বিপ্লবের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সেই সমস্ত সমস্যাগুলির সমাধান সম্পর্কেও ভেবে দেখতে হয়েছিল নেতৃবৃন্দকে। বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যাবলী ও খবরাখবরের ভিত্তিতে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বপ্রথম ঠিক করতে হয়েছিল কবে বিপ্লব ঘটানো হবে, কী পরিসরে সংগঠিত করা হবে বিপ্লব। খবর ছিল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ এবং কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পর্যায়ের প্রায় সব বাকশালী নেতারাই উপস্থিত থাকবেন। নবনিযুক্ত জেলা গভর্নররা এবং জেলা পর্যায়ের নেতারা ইতিমধ্যে ঢাকা শহরে এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে ভিড় জমিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ এবং স্পেশাল স্কোয়াড। নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীর সদস্য ছাড়াও শেখ মনি ও শেখ কামালের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরাও থাকবে অনুষ্ঠানে। জাতীয় রক্ষী বাহিনীকে ভার্সিটি এলাকায় টহল দেওয়ার জন্য মোতায়েন করা হবে। জাতীয় রক্ষী বাহিনীর ডিরেক্টর ব্রিগেডিয়ার নুরুজ্জামান এবং ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাবিউদ্দিন দুজনেই ঘটনাক্রমে সেদিন দেশের বাইরে অবস্থান করবেন। ওই দিনটি ভারতের স্বাধীনতা দিবস বিদায় রাষ্ট্রীয় পর্যায়ে আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত থাকবে ভারত সরকার। 14 ও 15 তারিখের রাত ঢাকা ব্রিগেডের নাইট ট্রেনিংয়ের জন্য নির্ধারিত। 12ই আগস্ট এক বৈঠকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিপ্লব সংগঠিত হবে 15ই আগস্ট সুবহ সাদেকে। যেহেতু বাকশালী নেতাদের প্রায় সবাই সেদিন ঢাকায় অবস্থান করবেন, সেই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ঢাকাতে অপারেশন চালিয়ে বিপ্লবকে সফল করে তোলা সম্ভব হবে। টার্গেট হিসেবে নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি শেখ ফজলুল হক মনি, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, সেরনিয়াবাদ, সৈয়দ হোসেন, তাজউদ্দিন আহমেদ, তুফাইল আহমেদ এবং আব্দুর রাজ্জাক এদের বন্দী করার। রেডিও বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশন, ওয়ারলেস সেন্টার, TNT, জাতীয় রক্ষী বাহিনীর সদর দপ্তর, রক্ষী বাহিনীর সাভারের মূল ক্যাম্প, সংসদ সদস্যদের হোস্টেল, এয়ারপোর্ট, সাভার ট্রান্সমিশন রিলে সেন্টার প্রভৃতি স্থানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমিত পরিসরে ন্যূনতম শক্তি প্রয়োগ করে জটিকা অভিযান পরিচালনা করা হবে নির্ধারিত টার্গেটগুলোর উপর। একই সাথে দেশের অন্যান্য সেনানিবাসের ইউনিটগুলোর সেনা পরিষদগুলোকে সতর্ক অবস্থায় রাখা হবে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে, যাতে করে প্রয়োজনে যে কোনো প্রতিবন্ধকতা কিংবা সীমান্তের অপার থেকে কোনো প্রকার সামরিক হুমকির যথাযথভাবে মোকাবেলা করা যায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কেন্দ্রীয় কমিটি 71 থেকে 75 সাল অবধি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং বিপ্লব সম্পর্কে একটি দলিল তৈরি করে সেনা পরিষদের সব ইউনিটে বিতরণ করে। দলিলের সারবস্তু ছিল নিম্নরূপ: রুশ সামাজিক সম্প্রসারণবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ 1971-এর স্বাধীনতা সংগ্রামের সুযোগে প্রতিক্রিয়াশীল আপোষকামী শ্রেণীর প্রতিভ রাজনৈতিক দল আওয়ামী লীগের যুগ সাজেশে বাংলাদেশকে তাদের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের প্রতারণা ও ঘৃণ্য বিশ্বাসঘাতকতায় বাংলাদেশের স্বাধীনতা হয়ে উঠেছে অর্থহীন। স্বাধিকার ও আস্থা নিয়ন্ত্রণের চেতনায় উদ্যত জাতীয় সংগ্রাম নিক্ষিপ্ত হয়েছে ব্যর্থতার অন্ধগলিতে। 1971 সালের ডিসেম্বরে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু জাতীয় মুক্তির পথ সুকৌশলে বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার ও তার বিদেশি প্রভুরা। স্বাধীনতা উত্তরকালে স্বৈরাচারী মুজিব সরকারের শাসনামলের 4 বছর বাংলাদেশের ইতিহাসের এক চরম বিভীষিকাময় কাল।
সামাজিক সাম্রাজ্যবাদী শোষণ, সম্প্রসারণবাদী নীলনকশা এবং ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, অবিচার, অত্যাচার এবং অবাধ দুর্নীতি জাতীয় জীবনকে করে তুলেছে দুর্বিষহ। জাতীয় সম্পদের অবাধ লুণ্ঠনের ফলে দেশের অর্থনীতি হয়ে পড়েছে সম্পূর্ণ বিপর্যস্ত এবং দেশ আজ পৌঁছে গেছে চূড়ান্ত ধ্বংসের শেষ প্রান্তে। জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে চরম নৈরাজ্য ও স্থিতিহীনতা। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করার দায়িত্ব স্বভাবতই বর্তায় প্রগতিশীল ও গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনগুলোর উপর। কিন্তু আওয়ামী বাকশালী শ্বেত সন্ত্রাস এবং সুপরিকল্পিত চক্রান্তের মুখে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুজিব সরকারকে উৎখাত করা তাদের পক্ষে আজ অসম্ভব হয়ে পড়েছে। সরকারি নির্যাতন ছাড়াও রাজনৈতিক দলগুলোর অপারগতার মূল কারণ হলো তাদের অনৈক্য, তাত্ত্বিক জ্ঞানের দেউলিয়াপনা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের কুন্দল এবং নেতাদের স্বার্থপর আত্মকেন্দ্রিকতা। স্বৈর শাসনের নাগপাশ থেকে হতাশাগ্রস্ত জাতিকে মুক্ত করা আজ প্রতিটি দেশপ্রেমিকের নৈতিক দায়িত্ব। বর্তমান অবস্থার পটভূমিতে সশস্ত্র বিপ্লব ছাড়া অন্য কোনো উপায়ে স্বৈরাচারী একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয় বলেই এই গুরুদায়িত্ব সম্পন্ন করার অভিপ্রায়ে একটি জনপ্রিয় বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাবার সিদ্ধান্তে উপনীত হয়েছে সেনা পরিষদ। বিপ্লবের উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর সামরিক শাসনের বোঝা চাপিয়ে দেওয়া নয়। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করাও আমাদের বিপ্লবের উদ্দেশ্য নয়। সেনা পরিষদ দেশবাসী এবং সারা বিশ্বে প্রমাণ করবে বাংলাদেশের সেনাবাহিনীর বৃহৎ অংশ দেশপ্রেমিক। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নির্ভীক নিবেদিত সৈনিক তারা। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই বিপ্লব। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। সেনাবাহিনী দেশ ও জাতির স্বার্থের অতন্ত্র প্রহরী হয়ে নির্বাচিত সরকারের অধীনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে আন্তরিক নিষ্ঠার সাথে। জাতীয় স্বার্থই তাদের কাছে মুখ্য, ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থ নয়। অনন্য এই বিপ্লব নিখাত দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্তমূলক মাইলফলক হিসেবে স্থাপিত হবে বাংলাদেশের ইতিহাসে। আসন্ন বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী: 1. রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা। 2. মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। 3. দ্বিতীয় বিপ্লবের নামে বাকশাল ও মুজিব সরকারের প্রতারণামূলক কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরা। এবং 4. কৌশলগত কারণে স্বল্প সময়ের জন্য সংসদকে বলবৎ রেখে সাংবিধানিকভাবে একটি দেশপ্রেমিক সর্বদলীয় অস্থায়ী নির্দলীয় সরকার গঠন করা। সর্বদলীয় অস্থায়ী নির্দলীয় সরকারের দায়িত্ব: 1. বাকশাল প্রণোদিত শাসনতন্ত্রের চতুর্থ সংশোধনী, সংবাদপত্র ও প্রকাশনা আইন, রক্ষী বাহিনী আইন, আন্তর্জাতিক শ্রমিক আইনের পরিপন্থী শ্রমিক আইন ও অন্যান্য কালা আইন বাতিল করা। 2. রাজনীতি ও রাজনৈতিক দলগুলির উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে দেশে অবিলম্বে প্রকাশ্য রাজনীতি ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা। 3. সকল রাজবন্দীদের বিনা শর্তে মুক্তি দেওয়া। 4. সাধারণ নির্বাচনের দিন ধার্য করে নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা। 5. জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা এবং জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্ক সক্ষম ছেলেমেয়েদেরকে সামরিক বাহিনীর সহযোগিতায় সামরিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর অবকাঠামো গড়ে তোলা। 6. সমাজতন্ত্রের নামে বিদেশি নিয়ন্ত্রণ, স্বেচ্ছাচারী একনায়কত্ব ও সরকারি সহযোগিতায় জাতীয় সম্পদ লুণ্ঠন, কালোবাজারি, মুনাফেকখুরি ও অবাধ দুর্নীতির ফলে জাতীয় অর্থনীতিতে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তার সমাপ্তি ঘটিয়ে বিপর্যস্ত দেউলিয়া অর্থনীতির পুনর্বিন্যাসের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। 7. জাতীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করে দেশে আইনের শাসন প্রবর্তন করা। 8. প্রশাসন কাঠামোকে দুর্নীতিমুক্ত করা। 9. রাষ্ট্রীয় নীতিসমূহে বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জীবনাদর্শের প্রতিফলন নিশ্চিত করার সাথে সাথে সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা সুনিশ্চিত করা। এবং 10. ভারতের সাথে 25 বছরের মৈত্রী চুক্তি বাতিল করা। উল্লেখিত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যেই সংগঠিত করা হবে বৈপ্লবিক অভ্যুত্থান। ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত পরিকল্পনা ও নির্দেশাবলী যথাসময়ে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।